ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, B-2 বোমারু বিমান থেকে ছোড়া হয় বাংকার বাস্টার বোমা। গ্রাহকের বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে ভুইফোর আবাসন কোম্পানি সোনার বাংলা গ্রিন সিটি, স্থানীয়দের জমি জোরপূর্বক দখল। লালমনিরহাটের দুরাকুটি বামেনের বাসার সড়ক মৃত্যুর ফাঁদ, সংস্কার না করে খানাখন্দে ভরা, ব্যাহত যান চলাচল, ঘটছে দুর্ঘটনা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে একদম অচল হয়ে আছে। রাস্তা খুব ঝুঁকিপূর্ণ, যাত্রী নিয়ে যাওয়া যে সমস্যা, রাস্তা ভাঙ্গা ভাই। লিফট না থাকায় নির্মাণের 1 বছরেও চালু হয়নি পিরোজপুর 250 শয্যার আধুনিক হাসপাতাল, স্বাস্থ্যসেবা বঞ্চিত রোগীরা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করল বাংলাদেশ, রেকর্ড গড়া 2 ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরা অধিনায়ক শান্ত। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার আগে সরিয়ে নেওয়া হয়েছিল পারমাণবিক উপকরণ। হামলার ঘটনাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন ট্রাম্পের নিজের দল রিপাবলিকান আইন প্রণেতা থমাস ম্যাসি। হামলার কঠোর সমালোচনা করেন বিরোধী ডেমোক্রেটরাও। রায়হান কবির শুভ্র রিপোর্ট। পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহারের কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযানকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, এটি কেবল যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল এবং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে ভাষণে তিনি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল এবং এই হামলার উদ্দেশ্য ও ফলাফল নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন। এদিকে হামলার ঘটনাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতা থমাস ম্যাসি। এছাড়াও হামলার কঠোর সমালোচনা করেন ডেমোক্রেটরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের 51তম সম্মেলনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান। এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বন্ধেরও আহ্বান জানান। এবার অন্যান্য প্রসঙ্গ। সোনার বাংলা গ্রিন সিটি চটকদার নাম ও সাইনবোর্ডে এক ভুঁইফোর আবাসন কোম্পানি। সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে স্বৈরাচারের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ছত্রছায়ায় গড়ে ওঠা এই কোম্পানি হাতিয়ে নিচ্ছেন গ্রাহকের কোটি কোটি টাকা। স্থানীয় অসহায় মানুষের জমি নামমাত্র মূল্যে জোরপূর্বক দখল করে নিচ্ছে কোম্পানিটি। তাদের দখল থেকে বাদ যায়নি সরকারি খালও। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বাকিটা। ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নে অবস্থিত দৃষ্টিনন্দন এ ফটক সোনার বাংলা গ্রিন সিটি। ওপরে চাকচিক্য থাকলেও ভেতরে পুরোটাই প্রতারণায় ঠাসা। কয়েক বছর আগেও এই জায়গায় চলতো কৃষিকাজ, ছিল ভূমি, খাল, নালা, কিন্তু চোখের পলকেই হয়ে গেছে আবাসন প্রকল্প। নেপথ্যে রয়েছে দখল বাণিজ্য, দখল থেকে বাদ যায়নি খালের জায়গাও।
এই লোকগুলোর পারিবারিক জায়গা ছিল সোনার বাংলা হাউজিং এর ভেতর, কিন্তু হাউজিং এর চারপাশ আটকিয়ে ভেতরে প্রবেশ করতে দিত না জমির এইসব প্রকৃত মালিকদের। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে জমি লিখে দিতে হয় হাউজিং এর নামে, কিন্তু লিখে দেওয়ার পরে প্রতারণা। ন্যায্য মূল্য তো দেয়নি, উল্টো নামমাত্র মূল্যের টাকা চাইতে গেলেও পড়তে হয় হুমকির মুখে। আঙ্গুর টাকা পাই নাই ভাই, বুঝছেন? আঙ্গুর মনে করেন অনেক ঝামেলার ভিতরে আছি। এই সোনার বাংলারা এরা চারোদিক দিয়ে অল করে দিছে, অল করে দিয়া আপনার আঙ্গুর জায়গা মনে করেন জায়গা বাউন্ডারির ভিতরে। আর এরকম মনে করেন যে আরও অনেক মানুষের জায়গা আছে, এরা বাউন্ডারি করে রাখছে। এখন ব্যস্ত হয়ে গেছে, ব্যস্ত হইব রাস্তা দেয় নাকি ভাই। এখন মনে করেন যে আমরা টাকা পাইতেছি না, আঙ্গুর ন্যায্য টাকাটা পাইতেছি না। মাস খানিকের মধ্যে টাকা দিয়ে দেবে, কিন্তু এখন আর দিচ্ছে না টাকাটা। 3 বছর হয়ে গেছে, দিতেছে না। নিজস্ব বাহিনী দিয়ে হুমকি দিয়ে জোরপূর্বক দখলে নিত সাধারণ মানুষের জমি। বিভিন্ন ধরনের ভয়ভীতিক দেখা, ওই যে অবৈধ জিনিস বাই করে দেখায়, অনেক সময় কোমরে রাখে, গেঞ্জি উঁচা করে এমনি। হ্যাঁ, ওই দিকগুলি দেখে মনে করেন একা একা দই পারা হন লাগে। মূলত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এমন জোর জবস্তি চার ভাইয়ের। ইউরো বাংলা বিল্ডার্স লিমিটেডের নামে 3 প্রজেক্ট, সোনার বাংলা গ্রিন সিটি, কালিন্দী মডেল টাউন ও সোনার বাংলা আবাসিক প্রকল্প। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন। মূলত তার নেতৃত্বেই বেপরোয়া বাকি 3 ভাই সাইদ হোসেন সুমন, আব্দুর রহমান সুজন ও রাসেল, যারা প্রত্যেকেই ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে জড়িত। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ছত্রছায়ায় ছিল তাদের এমন দখল বাণিজ্য। জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলার আসামির তালিকায়ও রয়েছে এই হাউজিং এর চেয়ারম্যান। তবে বর্তমানে স্থানীয় নেতাদের ম্যানেজ করে এখনো প্রভাব বিস্তার করছে চার ভাই চক্র। গেল এপ্রিলে 36টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, যার মধ্যে রয়েছে ইউরো বাংলা বিল্ডার্স। এসব কোম্পানি প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটি। স্বৈরাচার সরকারের সময় প্রভাব খাটানো হাউজিংটির এখনো যেন প্রভাব থামছেই না। সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো চলছে প্লট বিক্রি। শুধু তাই নয়, হাউজিং কোম্পানিটির নেই রাজুকের নকশা অনুমোদন, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ কোনো লাইসেন্স। এসব অভিযোগের বিষয়ে হাউজিংয়ের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে কথা বলতে চাইলে অনেকটা গা বাঁচিয়ে পালান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজস্ব কর্মপরিকল্পনার আলোকে কাজ করছে সরকার। এক্ষেত্রে কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। শিউলি রায়ের রিপোর্ট। শনিবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনের নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন CSE AMM নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব। অংশগ্রহণকারীদের নানা নির্দেশনা দেন তারা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব না। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। তিনি আরো বলেন, নির্বাচনের জন্য নিজস্ব কর্মপরিকল্পনায় আলোকে কাজ করছে কমিশন। যথাযথ সময়ে তফসিল ঘোষণা করা হবে। আমরা যেটা একটা পরিকল্পনা, এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা, আমি রুটম্যাপ বলবো না, এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব, কোন সময় শুরু করব, এইটার একটা পরিকল্পনা আমরা, সেটাই এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে, অনেকে নানাভাবে এটাকে নাম দেয়। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবে, তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো বিশাল কাজ বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানান
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র গঠনে যে কাজ করছে তার প্রশংসা করে সব রাজনৈতিক দলগুলোকে এই সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানের। আপনাদেরকে সহযোগিতা করতে চাই। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরুতেই অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে দরকার নির্বাচন ব্যবস্থার সংস্কার। সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় প্রিন্স ভাই, তাহলে ওই নির্বাচনী অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে, নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনৈতিক দলের নেতারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে এটা বিএনপির একটা সরকার হবে না, এটা জাতীয় সরকার হবে। সরকার গঠন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড়, আমার মনে হয় যে শহীদদের রক্তের সাথে সম্মান দেখানো হবে। রাজনীতি খুবই একটা শৈলীর মতো, রাজনীতি একটা নারীর সূচিকর্মের মতো, রাজনীতি একটা চিত্রকর্মের মতো। বাংলাদেশকে এখন ওই রকম করে গড়বার সময়। এই জুলাই সনদকে সুরক্ষা করার জন্য আগামীতে গণপরিষদ এবং একই সাথে গণভোটের কোনো বিকল্প নাই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো এত বিশাল কাজ বাস্তবায়ন সম্ভব নয়, দরকার মানসিকতার পরিবর্তন। শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। প্রোগ্রামে আসতে খুব স্বচ্ছন্দ বোধ করি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে কথা বলেন তিনি। মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্তকারীদের আগামী নির্বাচনে পরাজিত করতে নেতাকর্মীদের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। এদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এক সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায় তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে একটি সুষ্ঠু, সুস্থ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাজিস্ট্রেসি, সংবিধান, এন্টি কারাপশন, ইম্পর্ট্যান্ট ৬-৭টা অর্গানকে সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে অগ্রসর হচ্ছেন, রিপোর্টগুলো এসেছে, অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে। আগামী জুলাই আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, অর্থনীতি একটা খাদের মধ্যে ছিল, সেখান থেকে ট্রাকে ফেরানোর লক্ষ্যে বাজেট দেওয়া হয়েছে। শনিবার সকালে অর্থনীতি সমিতি আয়োজিত প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এসব বলেন তিনি। আর বক্তারা জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সবসময় মুষ্টিমেয় মানুষের জন্য কাজ করে। অন্তর্বর্তী সরকারকে এসব প্রতিষ্ঠান জনকল্যাণমুখী করতে হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2025-26 অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তার মতে দেশের ৫৫তম নতুন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতির হ্রাস ও ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। শনিবার সকালে সিডাপ মিলনায়তনে বাজেট বিতর্ক, প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ অর্থনীতি সমিতি। বক্তারা বলেন, সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা ছাড়া কোনো ব্যবসায়ী বিনিয়োগের ঝুঁকি নেবেন না। একটা মানুষ
যদি তার উদ্যম উদ্যোগে সদ্ব্যবহার করতে যায়, সে কি দান দিতে যাবে সেখানে? তাহলে আপনাকে প্রথমে সামাজিক মূল্যায়ন করতে হবে। সামাজিক শৃঙ্খলার মাধ্যমে সামাজিক মূল্যায়ন আমরা করতে পারব। সামাজিক মূলধন ছাড়া কোনো বিনিয়োগকারী কখনো আর্থিক মূলধন বিনিয়োগ করবে না। কারণটা হলো যান বাঁচানো খরচ। তারপরে আমাদের বিচার ব্যবস্থা ধরেন, কোনো লোক বলতে পারবেন যে কোনো একটা বিচার চাইতে কি আপনি 20 বছরে ওখান থেকে বাইরে আসতে পারবেন? জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের মতে দেশের অপচয়ের কোনো পরিসীমা নেই। দেশের আমলা রাজনীতি কেউই দুর্নীতি বন্ধ হোক তা চায় না। এই যে ধরেন 9 মাস হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারে আছি, একটা জিনিসের ব্যাপারে আমি একটা জাতীয় ঐক্যমত্য দেখতে পেয়েছি। সেটা হচ্ছে দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য। সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক কেউ বাদ নেই। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে এবং আমরা আশা করি যে জুলাই মাস নাগাদ, জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ আমরা দেখতে পাবো। নিজস্ব গ্যাসের মজুদ কমে আসায় আমদানি করা এলএনজি নির্ভরতা বাড়ছে জানিয়ে উপদেষ্টা বলেন আগামী জুলাই আগস্টে আরও মূল্যস্ফীতি কমে আসবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। লক্ষ্মীপুরে খাল দখল করে মাছ চাষ ও অপরিকল্পিত কালভার্ট নির্মাণ করায় চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, খাল পুনরুদ্ধার নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছেন যে লক্ষ্মীপুরে যে বিভিন্ন খাল এবং নদী রয়েছে, বিশেষ করে ডাকাতিয়া নদী, ভুলুয়া নদী এবং রহমতকালী নদী সহ অন্যান্য যে 30-40টি খাল রয়েছে, এই খালগুলো এবং যে বেড়িবাঁধ সংলগ্ন যে খালগুলো, এই খালগুলোতে স্থানীয় এলাকাবাসী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তারা জাল দিয়ে এবং বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করে সেখানে মাছ চাষ করছে। আমরা যে এখন রয়েছি বর্তমানে লক্ষ্মীপুরের বেড়িমাথা খালে, আমাদের পিছনে যে খালটি দেখা যাচ্ছে ওইখানেও এই যে বাঁধ নির্মাণ করে মাছ চাষের কারণে এখানে যে কচুরিপানাগুলো রয়েছে, কচুরিপানা সরছে না। এছাড়াও যে গত বছর ঠিক সেপ্টেম্বর মাসে যে বন্যা সৃষ্টি হয়েছে, পানি সাগরে না যেতে পারার কারণে লক্ষ্মীপুর জেলায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো সামনে বর্ষাকাল রয়েছে, আগস্ট এবং জুলাই আগস্ট বর্ষাকাল এবং প্রচুর বৃষ্টিপাত হয় এবং পার্শ্ববর্তী দেশ থেকেও পানি আসার সংখ্যা থাকে। এখন যদি লক্ষ্মীপুরের যে বিভিন্ন খাল এবং যে নদীগুলো রয়েছে, এসব খাল প্রশাসনের পক্ষ থেকে যদি উদ্ধার করা না হয় এবং যে বাঁধ নির্মাণ করে যারা মাছ চাষ করতেছে এবং ছোট বিভিন্ন বাড়িতে যাওয়ার জন্য যে ছোট যে 30 ফুটের খালের মধ্যে 10 ফুট এবং 5 ফুটের যে কালভার্ট গুলো নির্মাণ করা হচ্ছে, এগুলো যদি অপসারণ করা না হয়, সামনে যে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে পানি জমে লক্ষ্মীপুর জেলায় জলাবদ্ধতা সহ বন্যার আশঙ্কা প্রকাশ করছে। এবং স্থানীয় যারা নদী এবং খালগুলো আশেপাশে রয়েছেন তারা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছেন যে লক্ষ্মীপুরে 5টি উপজেলায় প্রশাসনের যেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বা মোবাইল কোর্টের মাধ্যমে এবং তদারকি করে এই বাঁধগুলো অপসারণ করা হয় এবং যেসব নদী এবং খালের মধ্যে যে বেল ফেলে মাছ তোলা হয়, এই জালগুলো যেন অপসারণ করা হয়, যেন যতগুলো খাল এবং নদী রয়েছে এসব খাল এবং নদী দিয়ে নির্বিঘ্নে পানি যেন মেঘনা নদী হয়ে সাগরে যেতে পারে, সেই ব্যবস্থা যদি না করা হয়, ঠিক গতবারের মতো যে মাসব্যাপী 2 মাস ব্যাপী যে জলবদ্ধতা এবং বন্যা দিয়েছে এবং লক্ষ্মীপুরের যে অর্থনৈতিক এবং কৃষির যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবারও যদি সেরূপ আশঙ্কা রয়েছে। তো এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা জলাবদ্ধতার কারণে বন্যার আশঙ্কা নিয়ে সর্বশেষ খবর। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল।
শনিবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ও হাজারীবাগ ফায়ার স্টেশনের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মোহাম্মদ কামরুজ্জামানের ক্যামেরায় আরো জানাচ্ছেন NI নাহিদ। মধ্যরাতে রাজধানীর হাজারীবাগের ট্যানারির গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাজারীবাগ মোড়ের আনোয়ার ট্যানারির পাশের গলিতে একটি টিনশেড গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনটিতে খেলনা তৈরির সরঞ্জাম, চামড়া সহ আরও কিছু পণ্য মজুত করা ছিল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাজারীবাগ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় মোহাম্মদপুরের আরও 2টি ইউনিট। ফায়ার সার্ভিস স্টেশনের 4টি ইউনিট রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আমার প্রায় আপনার এলো 8 থেকে 9 লাখ টাকা চামড়া ছিল। আমি যখন আসছি একটা আমার কাছে ফোন আসছে, তখন দেখছি আমার গোডাউনের ভিতরে দাম দাম করে আগুন জ্বলতেছে। আমি দেখছি যে ওয়াল থেকে আগুনটা আসতেছে, আসার পরে আমি মালটা ধরবো, এমন সময় দেখি ধাও ধাও করে আগুন ধরে আমার পুরোটা মিনিটের ভিতরে আগুন সব হয়ে গেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান হাজারীবাগ ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। আমরা এসে মূলত বড় আগুন দেখে আমরা কন্ট্রোলের মাধ্যমে আমরা সহযোগিতা চাই এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইউনিট আর আমাদের 2টি ইউনিট মোট 4টি ইউনিট মিলে আমরা আসলে আপ্রাণ চেষ্টা করি। আমরা 2:58 মিনিটের সময় আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তের পর জানানো হবে বলে জানান হাজারীবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাতে রাজধানীর বিজয় সরণিতে চেকপোস্ট বসিয়ে র্যাব ও পুলিশ যৌথ তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। শনিবার রাতে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল, CNG, মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়। হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 10টি মামলা ও 15,000 টাকা মামলা করে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন তল্লাশি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এতে সাধারণ মানুষ সন্তোষ জানান। আমাদের মতন মানুষ বা আমাদেরই মতন কিছু মানুষের জন্য সাধারণ মানুষের ঘুম হয়রানি হচ্ছে। এই কারণে ওনারা প্রোটেকশনের জন্য এই জায়গায় ওনাদের ডিউটিটা পালন করতেছে। অভিযান আমার কাছে ভালো লাগে। অভিযান হলে আমাদের চলাফেরার জন্য আমরা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। ভাইয়ার একটু বললো যে আমার একটু মাথায় বাতাস লাগছে, সারাদিন একটু সমস্যা, আমি হেলমেটটা না করি। আমি ভাবলাম যে রাত্রেবেলা 12টা বাজে, তো সেক্ষেত্রে আমরা কোনো সময় হেলমেট ছাড়া যাত্রী নেই না। তো এখন তো আসলে ভাগ্য খারাপ। লালমনিরহাটের দুরাকুটি থেকে আদিতমারির বামনের বাসা পর্যন্ত সড়কটি যেন মৃত্যুফাত। বছরের পর বছর সংস্কার না হওয়ায় পুরো রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত আর খানাখন্দ। এতে যেমন ব্যাহত হচ্ছে যান চলাচল, তেমনি ঘটছে দুর্ঘটনা। এই পথেই প্রতিদিন চলাচল করছেন হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারির হাজারো মানুষ। বহুবার সংস্কারের আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। সহকর্মী জামাল বাদশার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। দুরাকুটি থেকে বামনের বাসা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় এখন প্রায় অচল। অসংখ্য গর্তে ভরা রাস্তায় গাড়ি চালানো যেমন কষ্টকর, তেমনি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই দুর্ভোগ পাড়ি দিয়ে চলাচল করছেন আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার অসংখ্য মানুষ। দইখাওয়া ও চাপারহাট থেকে প্রতিদিন এই ভাঙ্গাচোরা সড়ক দিয়েই চলে ঢাকাগামী 1 ডজন বাস, শত শত ট্রাক, হাজারো মোটরসাইকেল, রিক্সা ও ভ্যান। রাস্তায় গর্ত আর খানাখন্দ থাকায় মাঝে মধ্যে উল্টে যাচ্ছে যানবাহন, আহত হচ্ছেন চালক ও যাত্রীরা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে একদম অচল হয়ে আছে। রাস্তাটা কোনো সরকারি মেরামত করে না। এই এলাকার বাসী খুব কষ্টে আছে রাস্তাটা নিয়ে। রাস্তা খুব ঝুঁকিপূর্ণ, যাত্রী নিয়ে যাওয়া যে সমস্যা, রাস্তা ভাঙ্গা ভাই। এই রাস্তার কোনো লোক ভালো করার উদ্যোগ নিচ্ছে না। পিচ উঠে যাওয়ায় আর গর্তের ভেতর দিয়ে চলতে গিয়ে নাকাল হচ্ছেন শিক্ষার্থী, কর্মজীবী, রোগী সহ সাধারণ মানুষ। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের দাবি, সংস্কারের প্রতিশ্রুতি মিললেও শুরু হয়নি কাজের বাস্তবায়ন। বর্ষাকালে একাটু করে পানি বাজে আমাদের রাস্তার মধ্যে,
আমরা একটা মানুষ যে হাঁটার পর্যন্ত রাস্তা আমাদের পরিবেশ থাকে না। রাস্তাটা মানে অনেক ভাঙা, এর কারণে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। সড়কটি রুরাল ট্রান্সপোর্টেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট RTIP ফলো আপ প্রকল্পের অন্তর্ভুক্ত হলেও এখনও অনুমোদন মেলেনি। তবে ধাপে ধাপে সংস্কারের আশ্বাস দিয়েছেন LGD লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী। এটা প্রকল্প এখন পর্যন্ত DPP পাস না হয় কাজটা আমরা করতে পারতেছি না, কিন্তু যেহেতু অনেক জায়গায় একটু খানাখন্দকের সৃষ্টি হয়েছে, আমরা এই সামনে অর্থ বছরেই কিছু অংশ আমরা এটা রিপেয়ারের জন্য উদ্যোগ নেব। দুরাকুটি থেকে বামনের বাসা পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে সৃষ্টি হয়েছে নানা ধরনের খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলছে এই অঞ্চলের প্রায় 10 লাখ মানুষ। একাধিকবার জনপ্রতিনিধি এবং LGD থেকে আশ্বাস মিললেও কার্যকরী পদক্ষেপ দেখেনি এলাকাবাসী। তবে আর কোনো আশ্বাস চায় না এ অঞ্চলের মানুষ। দ্রুতই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। পিরোজপুর 250 শয্যার আধুনিক হাসপাতালটি নির্মাণ কাজ শেষ হওয়ার 1 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি লিফট না থাকায়। এ কারণে জেলার লাখো মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে গণপূর্ত বিভাগ জানায়, লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার পাওয়া যায়নি। জালিশ মাহমুদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। পিরোজপুর জেলা সদর হাসপাতালটি 100 শয্যার হলেও রোগী ভর্তি থাকে 2 থেকে 3 গুণ বেশি। অনেক রোগীকে ঠাঁই নিতে হয় মেঝে ও বারান্দায়। প্রতিদিন গড়ে 5 শতাধিক রোগী চিকিৎসা নিতে এই হাসপাতালে আসেন, কিন্তু শয্যার অভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েই তাদের বরিশাল, খুলনা কিংবা ঢাকায় রেফার করে দেওয়া হয়। 2017 সালে 250 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয় এবং টেন্ডার আহ্বান করে শুরু হয় 7 তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ। পরে ভবনটি আরও 2 তলা বাড়িয়ে 9 তলায় উন্নীত করা হয়। করোনা মহামারীর কারণে 2020 সালে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয় 2024 সালের ডিসেম্বর মাসে। তবে লিফট স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের অভাবে এখনো ভবনটি হস্তান্তর করা সম্ভব হয়নি। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। পিরোজপুরের হাসপাতালে এমনই একটি অবস্থা যে এখানে জ্বরের রোগী আসলেও তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়। মানে 2.5 ঘন্টা যদি একটু চালু হইতে তাহলে মনে হয় যে আমরা একটু সুযোগ সুবিধা পাইতাম। বড় বড় যে অপারেশন গুলা এগুলো তো খুলনায় করতে হয়, মানুষে যাইতে পারে না টাকার অভাবে। লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার পাওয়া যায়নি বলে জানায় গণপূর্ত বিভাগ। এদিকে লিফট স্থাপন করা হলেই নতুন ভবনটি চালু করা সম্ভব হবে বলে জানায় সিভিল সার্জন। প্রকল্পে যে 4টি লিফট ধরা ছিল, ডিপিপিতে বৈশ্বিক যে ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে এবং লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করার পরও কোনো ঠিকাদার পাওয়া যায়নি। লিফটের ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে আমরা সাথে সাথেই আমরা হাসপাতালকে বুঝিয়ে নেব এবং পিরোজপুর জেলার বাসী যাতে সর্বোচ্চ পর্যায়ে আমরা সেবা দিতে পারি সে ব্যাপারে আমরা উৎসাহী হব। সব প্রতিবন্ধকতা পেরিয়ে দ্রুত হাসপাতালের নতুন ভবনটি চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 26 জুন থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জুলাই অভ্যুত্থানে আন্দোলনের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে আছে ঘাটতি। গত বছরের তুলনায় কমেছে পরীক্ষার্থী। তবে সব ছাপিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ভালো পরীক্ষা দেবে এমনটা মনে করছেন অধ্যক্ষ ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। কাজী শাহেদের প্রতিবেদন। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কবলে পড়েছিল। আন্দোলনে সামনের সারিতে থাকা শিক্ষার্থীদের একটা বড় অংশ বসছে এবারের এইচএসসি পরীক্ষায়। আন্দোলন ও পরবর্তীতে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ শিক্ষাঙ্গন বন্ধ ও নানান অস্থিরতায় পড়াশোনায় অনেকটা ব্যাঘাত ঘটে শিক্ষার্থীদের। এজন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি এইচএসসি পরীক্ষার্থীরা। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার 755 প্রতিষ্ঠান থেকে 1,33,000-এর বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্রী 64,553 ও ছাত্র 68,960 জন। প্রস্তুতি ঘাটতি নিয়েই পরীক্ষায় বসছে তারা। আন্দোলন হয়েছে, তারপরে বন্যা হয়েছে। এই সময়গুলোতে স্কুল, কলেজ, প্রাইভেট সবই বন্ধ ছিল এবং এর কারণে কিছুটা গ্যাপ গেছে। আশা করতেছি পরীক্ষায় ভালো ফলাফল করব, জিপিএ 5 আশা করতেছি। আমাদের পরীক্ষা 26 তারিখে, জুন মাসের 26 তারিখে সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওদের জন্য পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি। কমপক্ষে 2 মাস পরীক্ষা পেছানোর দাবি নিয়ে মাঠে নেমেছিলেন শিক্ষার্থীদের একটা অংশ। শিক্ষকরা বলছেন এবারের পরীক্ষার্থীদের প্রস্তুতি ঘাটতি প্রভাব ফেলতে পারে ফলাফলে। 5 আগস্টের পর থেকে এই যে একটা পড়াশোনার যে একটা মনোভাব, সেটাও ছাত্রদের ক্লিয়ার ছিল না। শহীদ খাতাটা একটা মূল্যায়ন করলেই আমার মনে হয় এর সমস্যার সমাধান হয়ে যাবে।
সংগ্রামের সময় লেখাপড়ায় ঘাটতি, পরবর্তীতে দীর্ঘদিন কলেজ বন্ধ ছিল। তবে যে জেনারেশন একটা দেশে এত বড় আন্দোলন করতে পারে, তারা আমার আশা করি যে তারা রেজাল্ট ভালো করবে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন ২৬ জুন থেকেই পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ড সব প্রস্তুতিও সম্পন্ন করেছে। কোভিড বা তাদের পড়াশোনার প্রস্তুতি বা এসব নিয়ে আশা করেছিল যে তাদের পরীক্ষাটা আর একটু পিছিয়ে যাবে, কিন্তু পিছিয়ে যাওয়ার মতো স্বাস্থ্যগত সমস্যা এখনও সেরকম দৃশ্যমান হয়নি বলেই সরকারের কাছে প্রতীয়মান। এদিকে গেল বছরের তুলনায় এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৩,৫৭১ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১,৩৭,১৮৪ জন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।